আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা 2020 সালের কুমিল্লা বোর্ডের কিছু উদ্দীপক নিয়ে আলোচনা করব, যেগুলো এসেছিল বিগত 2020 সালে। তো ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করতে তোমরা আমার আগের ক্লাসটা অবশ্যই খেয়াল করে দেখেছো। আরেকবার আমরা একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে ব্যাংকে জমাকৃত অর্থের হিসাব দুইটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। অর্থাৎ একজন ব্যবসায়ী যে টাকাটা জমা রেখেছে ব্যাংকে, সেই জমাকৃত অর্থের হিসাব ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের সাথে নিজের নগদান বইতে একবার সংরক্ষণ করে। ঠিক যিনি গচ্ছিত রেখেছেন, আমানত হিসাবে রেখেছেন, সেই ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীর হিসাব তার নগদান বইতে, তার হিসাব বইতে সে সংরক্ষণ করে। অর্থাৎ একই সম্পত্তির হিসাব, ব্যাংকে যে টাকাটা গচ্ছিত আছে তা ব্যবসায়ের জন্য সম্পদ, চলতি সম্পদ, আর ব্যাংকের জন্য এটা একটা আমানতকারীর আমানত, তার দায়। অর্থাৎ ব্যবসায় কর্তৃপক্ষ এটা সম্পদ হিসাবে তার হিসাবের খাতায় সংরক্ষণ করতেছে, আর অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীর আমানতের হিসাব সংরক্ষণ, অর্থাৎ দায় হিসাবে। তা ব্যবসায়ী যখন ব্যাংকে টাকা জমা রাখে তখন সে বলে ব্যাংক হিসাব, ব্যাংকের গচ্ছিত নগদ হিসাব ডেবিট। আমরা সাধারণত চলতি কথা এটাকে ব্যাংক হিসাব বলি, যদিও ব্যাংক হিসাব কথাটা বলাটা ওয়াইজ না। এটাকে ক্যাশ এট ব্যাংক বা ব্যাংকের নগদ হিসাব, ব্যাংকে জমাকৃত নগদ বা ব্যাংকের নগদ হিসাব বলাটাই উত্তম বলে আমি মনে করি। এর ইংরেজি আছে ক্যাশ এট ব্যাংক, অর্থাৎ ব্যাংকে যে টাকাটা নগদে জমা আছে, এটা ব্যাংকের জন্য মানে ব্যবসায়ের জন্য চলতি সম্পদ, এটা চলতি সম্পদ ডেবিট ব্যালেন্স। আর অন্যদিকে আমানতকারী আমানত হিসাবে ব্যাংক এটা গচ্ছিত রেখেছে, তা ব্যাংক সাধারণত তিনটা হিসাবের মাধ্যমে, তিন ধরনের হিসাবের মাধ্যমে আমানতকারীর আমানত গচ্ছিত রাখে। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে জনপ্রিয় যে হিসাব তার নাম হলো চলতি হিসাব। তো ব্যাংক সাধারণত ব্যবসায়ীর নামে না রেখে ব্যবসায়ীর নামে যে ইউনিক আইডি নাম্বার দিয়ে থাকে, সে নাম্বারের এগেনস্টে সে সাধারণত হিসাবভুক্ত করে থাকে। তার জন্য সেটা দায়, চলতি দায়, সে দায়টা সে হিসাবভুক্ত করে। অর্থাৎ ব্যবসার জন্য যা ডেবিট বা চলতি সম্পদ, ব্যাংকের জন্য তা ক্রেডিট দায় বা চলতি দায়। তাহলে এখন একই অর্থ দুইজন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যার যার লেনদেনগুলো তার হিসাবের খাতায় লিপিবদ্ধ করে থাকে। যখনই সংগঠিত হয়, লেনদেন সংগঠিত হয় মাত্রই আমরা জানি হিসাবভুক্ত করতে হয়। তো ব্যবসায়ী যখনই কোনো একটা লেনদেন সংগঠিত হয়, তা ব্যবসায়ীর হিসাবের খাতায় তা লিপিবদ্ধ করে ফেলে, কিন্তু এই লেনদেনটা তাৎক্ষণিকভাবে ব্যাংকে নাও ঘটতে পারে। তো ব্যাংকে কর্তৃপক্ষ যেদিন ব্যাংকে এই লেনদেনটা সংগঠিত হবে সেদিন সে লিপিবদ্ধ করে। এর কারণে উভয়ের লেনদেনের মানে উভয়ের হিসাব বইয়ের ব্যালেন্স একটা নির্দিষ্ট তারিখে এসে একই রূপ হয় না। অর্থাৎ হিসাব কাল শেষে আমরা সাধারণত জানতে চাই ব্যাংকে গচ্ছিত আমানতের জের কত। তাহলে নগদান বহির জের আর ব্যাংক থেকে যে স্টেটমেন্ট পেয়ে থাকি, ব্যাংক বিবরণী, সেই জেরের মধ্যে পার্থক্য দেখা দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে উভয় জেরের মধ্যে কোন জেরটা আমরা তাহলে আমাদের আর্থিক বিবরণীতে প্রদর্শন করব, নগদান বহির জের নাকি ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্টে যে জেরটা আছে সেই জেরটাই আমরা বসাই দেব। ওই যে একটু আগে বললাম যে উভয় লেনদেন যার যার সংগঠিত লেনদেন মোতাবেক তার ব্যালেন্স বা জের নির্ণীত হয়েছে, কিন্তু উভয়ের মধ্যে যে লেনদেনগুলো সময়ের কারণে গরমিল দেখা দিচ্ছে, সেই লেনদেনগুলোকে সমন্বয় না করা পর্যন্ত আমরা অ্যাকুরেট রেজাল্ট পাবো না। তাই আমরা এক কথায় বলতে পারি, নগদান বহির জেরো আর্থিক বিবরণীতে যায় না, ব্যাংক বিবরণী জেরো সরাসরি আর্থিক বিবরণীতে যায় না। উভয়ের মধ্যে মিলকরণের মাধ্যমে সংশোধিত যে জেরটা আমরা পেয়ে থাকি, সেই জেরটাই আর্থিক বিবরণীতে প্রদর্শিত হয়। তাইলে ব্যাংক মিলকরণ বিবরণী তৈরি না করা পর্যন্ত আর্থিক বিবরণী কখনোই তৈরি করা সম্ভব নয়। তাই সেই জন্য হিসাবকাল শেষে যে কোনো হিসাব রক্ষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যাংক সমন্বয় বিবরণী, মিলকরণ ব্যাংক মিলকরণ বিবরণীটা
সর্বাগ্রে তৈরি করা এবং মিলকরণের মাধ্যমে তার যা প্রয়োজনীয় সমন্বয় দাখিলা আছে সেই দাখিলাগুলো দেওয়ার মাধ্যমে সংশোধিত যে জেটটা সে পাবে সেই জেটটাই সে আর্থিক বিবরণীতে প্রদর্শন করবে, তাহলে অ্যাকুরেট বা আমরা যেটাকে বলি যথাযথ তথ্য উপস্থাপন করা যায়। তা এখন আসো আমরা তাহলে আজকে আমরা একটা উদ্দীপকের মাধ্যমে আমাদের কি কি গড়মিল হয় এবং এই গড়মিলগুলো কিভাবে সমন্বয়ে সাধন করতে হয়, মিলকরণ করতে হয়, আমরা কুমিল্লা বোর্ড 2020 সালে একটা উদাহরণ বা উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করি। সে উদ্দীপকটা প্রথমে আমরা দেখিনি। এখানে একটা কথা বলে রাখা ভালো, খেয়াল করো যে মিলকরণের নিয়ম কানুন আমরা আগের ক্লাসেও এটা বলেছি, আমরা আবারও আলোচনার সুবিধার্থে তোমাদের জন্য বলে রাখি। একটু আগে আমি যেমনটা বলেছিলাম যে ব্যাংক সমন্বয় মিলকরণ করতে গেলে আমরা দেখি এখানে একই অর্থে দুইটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসাব রাখে, একটা ব্যবসা আর একটা হলো ব্যাংক কর্তৃপক্ষ। তাহলে দুই কর্তৃপক্ষের মধ্যে দুইজনেরই যার যার স্ব লেনদেন গুলো যার যার হিসাবের খাতায় সমন্বিত লিপিবদ্ধ হয় বিদায় আমরা এখানে বলবো একটা ব্যবসায়ী পক্ষ। এখানে ব্যাংক মিলকরণের মধ্যে দুটা পক্ষের স্টেটমেন্ট বা বিবরণী আমরা মিল করি। একটা হলো ব্যাংক ব্যবসায়ী কর্তৃপক্ষের নগদান বহি আর একটা হলো ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বিবরণী। এই উভয় পক্ষের মধ্যে যার যার ক্রেডিট আইটেম গুলো, যেমন আমরা নগদান বহি নিয়ে করলে আমরা বলবো কোন আইটেম নগদান বহির জের আমরা কোনগুলো আমরা যোগ করব। নগদান বহির জেরের সাথে যোগ হবে যে কোনো পক্ষের ক্রেডিট আইটেম আর বিয়োগ হবে যে কোনো পক্ষের ডেবিট আইটেম। আর ব্যাংক বিবরণী জেরের সাথে যোগ হবে যে কোনো পক্ষের, পক্ষ বলতে এখানে দুটা পক্ষ, একটা ব্যবসায় পক্ষ আর একটা হলো ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক। ব্যবসা বা ব্যাংক যে কোনো কর্তৃপক্ষের ডেবিট আইটেম গুলো যোগ হবে ব্যাংক বিবরণীর সাথে আর বিয়োগ হবে ক্রেডিট আইটেম গুলো, অর্থাৎ জাস্ট একটা আরেকটার উল্টো। অর্থাৎ কেউ যদি ক্রেডিট করে সে ক্রেডিট আইটেম গুলো নগদান বইয়ের সাথে যোগ হবে, কিন্তু ব্যাংক বিবরণীর সাথে সেগুলো ক্রেডিট আইটেম গুলো বিয়োগ হবে অপরপক্ষে। তার মানে দেখা যাচ্ছে যে নগদান বইয়ের জেরে যেখানে যোগ হচ্ছে ব্যাংক বিবরণীর সাথে সেখানে বিয়োগ হচ্ছে। এইটা আমাদের মনে রাখলে একটা একদম সহজ। তাহলে উভয় কর্তৃপক্ষের যে জেটটা আমরা এবার পাবো সেটা মিলে যাবে সংশোধিত জেট, অর্থাৎ নগদান বই সংশোধিত জেট যা পাবো ব্যাংক বিবরণী সংশোধিত জেরও তাই পাবো। এবার নগদান বইতে যেগুলো যোগ হয়েছে এবং যেগুলো বিয়োগ হয়েছে এই লেনদেনগুলো সমন্বয় দাখিলা দিলেই আমাদের প্রকৃত বা মানে এই মিলকরণের বিবরণী দেখে আমরা সমন্বয় দাখিলা দিই। মিলকরণ বিবরণী কেন তৈরি করা প্রয়োজন? যে ব্যাংক সমন্বয় মিলকরণ বিবরণী তৈরি করার মাধ্যমে আমরা সমন্বয় দাখিলাগুলো দিতে পারবো। সমন্বয় দাখিলা অর্থাৎ কোন কোন দাখিলাগুলো সমন্বয় করা প্রয়োজন, অর্থাৎ নগদান বইয়ের সাথে যেগুলো যোগ হয়েছে সেগুলোকে নিয়ে একটা জাবেদা এবং যেগুলো বিয়োগ হয়েছে সেগুলোকে নিয়ে একটা জাবেদা, দুটো, অর্থাৎ যোগের জন্য একটা জাবেদা আর বিয়োগের জন্য একটা জাবেদা। তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কেন করি? এটা করলে আমাদের দাখিলাগুলো দিতে সুবিধা হবে আর দাখিলাগুলো দিলে আমরা সংশোধিত বা সমন্বিত রেয়ামিল পেয়ে যাব আর সমন্বিত রেয়ামিলি দ্বারাই আর্থিক বিবরণী তৈরি করা হয়। তাহলে এবার আসো আমরা প্রথম যে উদ্দীপকটা পড়তে চাচ্ছি সেটা একটু এক নজর পড়ে নেই। এখানের মধ্যে বলা হচ্ছে সাফওয়ান কোম্পানি 30শে জুন 2019 তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা 99,500 টাকা, কিন্তু ব্যাংক বইতে নগদান বইতে ব্যাংক জমা 1,15,995 টাকা দেখা যায়। তথ্য পর্যালোচনা নিম্নলিখিত অমিলগুলো পাওয়া যায়। 1 নম্বর অমিলগুলো বলতেছে 30শে জুন তারিখে জমাকৃত চেক 22,000 টাকা যা ব্যাংক কর্তৃক 1 জুলাই তারিখে আদায় হয়। 2 নম্বর বলতেছে 27শে জুন তারিখে 20,000 টাকা, 7,000 টাকা, 12,500 টাকা, 12,500 টাকা ইস্যুকৃত 3টি চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। 3 নম্বর বলতেছে ইস্যুকৃত 6,130 টাকার চেকটি নগদান বইতে 6,310 টাকা লেখা হয়েছে, অর্থাৎ এটা একটা কারণিক ভুল। 4 নম্বর বলতেছে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত 14,100 টাকার
একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে, যা এখনো নগদানভুক্ত হয়নি। 5 নম্বরের গড়মিলটা বলতেছে ব্যাংক চার্জ 250 টাকা নগদানভুক্ত হয়নি। 6 নম্বরে বলতেছে প্রাপ্য নোট 5,000 টাকা ও সুদ 250 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ বাবদ 75 টাকা কর্তন করে, যা এখনো নগদানভুক্ত হয়নি। 7 নম্বর বলতেছে সামি আনসারি কর্তৃক ইস্যুকৃত 25,000 টাকার চেক ব্যাংক ভুল ক্রমে, তাহলে এটা ব্যাংক বুককিপার এরর, ব্যাংকের বুককিপার এই ভুলটা করেছে, সাফওয়ানের হিসাবে লিপিবদ্ধ করে, যত অন্য একটা ক্লায়েন্টের লেনদেন এই হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এখন আসো আমাদের প্রশ্নগুলো কি কি। উদ্দীপকের ক খ গ 3টা প্রশ্ন ছিল। তা প্রশ্নগুলো আমরা প্রথমে দেখি। কতে বলতেছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। খতে বলতেছে উভয় জার সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। গতে বলতেছে জনাব সাফওয়ানের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তাহলে প্রথমে যে প্রশ্নটা আমাদের সামনে এসেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হলো ব্যাংক কর্তৃক ডেবিটকৃত, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা এখানের মধ্যে ব্যাংক কর্তৃক যে লেনদেনগুলো লিপিবদ্ধ হয়েছে, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত, এই যেখানে দেখো একটা কথা বল, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে গেলে ব্যাংক কখন ডেবিট করে, অর্থাৎ যখন আমানতকারীর আমানত কোনো কারণে কোনো লেনদেনের কারণে যদি হ্রাস পায়, আমানতকারীর আমানত যে লেনদেন দ্বারা হ্রাস পায় সেই লেনদেনগুলোই ব্যাংক কর্তৃক ডেবিট হয়ে থাকে। তো ব্যাংক ডেবিট করে কখন, যখন আমানতকারীর আমানত হ্রাস পায়, অর্থাৎ দায় হ্রাস পেলে ডেবিট করে, এবং দায় বৃদ্ধি পেলে অর্থাৎ আমানতকারীর আমানত যখন কোনো লেনদেন দ্বারা বৃদ্ধি পায় তখন ব্যাংক ক্রেডিট করে। এই কথাটা মনে রাখলে তাহলে আমরা বুঝে যাব যে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। যেমন 1 নম্বরে বলা আছে জমাকৃত চেক 22,000 টাকা, যা ব্যাংক কর্তৃক 1 জুলাই তারিখে আদায় হয়েছে। চেক জমা দিলে ব্যাংক ক্রেডিট করে, তাহলে এটা না। 2 নম্বরে বলা হয়েছে 27 জুন তারিখে 20,000 টাকা, 7,000 টাকা, 12,500 টাকার ইস্যুকৃত 3খানা চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। তাহলে এগুলো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি মানে অর্থাৎ ব্যাংক এগুলো ডেবিট করেনি। তাহলে 2 নম্বরটাও বাদ চলে গেল। তাহলে 1 নম্বরও বাদ, 2 নম্বরও বাদ। 3 নম্বর ইস্যুকৃত 6,130 টাকার চেকটি নগদান বইতে 6,310 টাকা লেখা হয়েছে। তার নগদান বইতে ভুলে লেখা হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক ঠিকই সঠিকভাবে লেখা হয়েছে 6,130 টাকা। তাহলে এইটা ব্যাংক কর্তৃক ডেবিট হয়েছে। তাহলে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত, তার মানে এই চেক ইস্যু করার ফলে আমানতকারীর আমানত হ্রাস পায়। তাহলে আমরা একটা পেলাম 3 নম্বরের লেনদেনের কারণে ব্যাংক ডেবিট করেছে 6,130 টাকা। 3 নম্বর লেনদেন দ্বারা ডেবিট হয়েছে, 3 নম্বর লেনদেন দ্বারা ডেবিট হয়েছে 6,130 টাকা। এরপরে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত 14,100 টাকার চেক প্রত্যাখ্যান হয়েছে। প্রত্যাখ্যান হওয়ার কারণে ব্যাংকে কিছু এটা লেনদেন লিপিবদ্ধ হয়নি, তাহলে ব্যাংক কর্তৃক এখানে কিছুই হয়নি, তাহলে এটা না। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জের জন্য আমানতকারীর আমানত হ্রাস পায়, তাহলে 5 নম্বর লেনদেনের কারণে ব্যাংক কর্তৃক ডেবিট হয়েছে। ব্যাংক চার্জের জন্য 5 নম্বর লেনদেনের কারণে ডেবিট হয়েছে 250 টাকা। 6 নম্বর প্রাপ্য নোট 5,000 টাকা, সুদ 250 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আদায়ের কারণে আমানত বৃদ্ধি পেয়েছে, তাহলে এই দুটো লেনদেন ব্যাংক কর্তৃক ক্রেডিট হয়েছে। কিন্তু আদায় করতে যে খরচ হয়েছে তার জন্য ব্যাংক ডেবিট করেছে। তাহলে 6 নম্বর লেনদেনে এই আদায়করণ খরচ বাবদ 75 টাকা ব্যাংক কর্তৃক ডেবিট হয়েছে। 6 নম্বর লেনদেন দ্বারা ডেবিট হয়েছে তাহলে 775 টাকা। আর ভুল ক্রমে যে লেনদেনটা ব্যাংক কর্তৃক ইস্যুকৃত 25,000 টাকার চেক ব্যাংক ভুল ক্রমে সাফওয়ান হিসাবে লিপিবদ্ধ করেছে, অর্থাৎ সাফওয়ানের হিসাব, আমাদের প্রতিষ্ঠানের নাম সাফওয়ান কোম্পানি,
এই সাফওয়ান কোম্পানি হিসাবে যেহেতু চার্জ হয়েছে তাই এটা ব্যাংক কর্তৃক ডেবিট হয়েছে। 7 নম্বর লেনদেন দ্বারা ডেবিট হয়েছে 25,000 টাকা। তাহলে আমরা বলতে পারি ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার সর্বমোট পরিমাণ 6,130 যোগ 250 যোগ 75, 6,130 যোগ 250 যোগ 75 যোগ 25,000, অর্থাৎ 31,455 টাকা। 31,000 আমরা বলতে পারি 31,455 টাকা ব্যাংক কর্তৃক ডেবিট হয়েছে। তাহলে ব্যাংক কর্তৃক ডেবিট পরিমাণ হলো 31,455 টাকা। এটা আমাদের, তাহলে ব্যাংক কখন ডেবিট করে? আমরা বলেছি ব্যাংক ডেবিট করে যখন আমানতকারীর আমানত কোনো লেনদেন দ্বারা হ্রাস পায় তখনই ব্যাংক ডেবিট করে। এর জন্য ব্যাংক যে নোটগুলো আমানতকারী বরাবর তৈরি করে সেগুলোকে আমরা ডেবিট মেমোরান্ডাম বা ডেবিট অ্যাডভাইস বলে থাকি। এবার আসো খতে আমাদের কাছে যে প্রশ্নটা জানতে চেয়েছে, খতে বলেছে উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। উভয় জের সংশোধন পদ্ধতি হলো সবচেয়ে আধুনিক এবং কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে নগদান বহির জের এবং ব্যাংক বিবরণীর জের উভয় জেরকে কারেক্টেড করে যে জেরটা পাওয়া যায় সেটাই প্রকৃত জের, এবং এই জেরই আর্থিক বিবরণী অর্থাৎ ব্যালেন্স শিটে দেখানো হয়। তাহলে আসো আমরা উভয় জের সংশোধন পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা আমরা এক নজর দেখে নিই। প্রথমেই আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে সাফওয়ান কোম্পানি, তারপরে লিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে এটা 30শে জুন 2019 সালের জন্য তারিখের জন্য। তাহলে এখানে আমাদেরকে বাম পাশ এবং ডান পাশ, বাম পাশে আমরা যদি নগদান বহি রাখি তাহলে ডান পাশে আমরা ব্যাংক বিবরণী রাখবো। তাহলে বাম পাশে নগদান বহি নিয়ে আমরা নগদান বহি মোতাবেক যেটা প্রশ্নে দেওয়া আছে 1,15,995 টাকা সেটা লিখে ফেলবো। টাকার কলাম দুটা বানাবো, ইনার টাকার কলাম, আউটার টাকার কলাম। এরপরে আমরা যোগ করব, অর্থাৎ যে কোনো পক্ষের ক্রেডিট আইটেম গুলো, আমরা বলেছি যে কোনো পক্ষের ক্রেডিট আইটেম গুলো যোগ হবে এবং যে কোনো পক্ষের ডেবিট আইটেম গুলো বিয়োগ হবে। 3 নম্বর লেনদেনে আমরা দেখেছি যে ইস্যুকৃত 6,130 টাকার চেকটি নগদান বইতে 6,310 টাকা লেখা হয়েছে, তাহলে এখানে একটা ভুল হয়েছে। 3 নম্বর লেনদেনে দেখো ওখানের মধ্যে বলা আছে 6,100। আমরা এখানে একটা কথা মনে রাখতে হবে, যোগ হবে কখন? যে কোনো বইতে ক্রেডিট আইটেম গুলো যোগ হবে, বিয়োগ হবে কখন? যে কোনো পক্ষের ডেবিট আইটেম গুলো বিয়োগ হবে। তাহলে এখানে 3 নম্বরে চেক যখন ইস্যু করা হয় তখন আমরা ক্রেডিট করি, তাহলে এই ক্রেডিট গুলো এখন যেহেতু ভুলে বেশি ক্রেডিট করা হয়েছে, ভুলে 6,130 টাকার চেকটি নগদান বইতে 6,310 টাকা বেশি ক্রেডিট, যতটুকু বেশি ক্রেডিট হয়েছে সেটা যোগ করতে হবে। অর্থাৎ 6,310 টাকা ভুলে লেখা হয়েছে কিন্তু প্রকৃত পরিমাণ হলো 6,130। তাহলে আমার পার্থক্য 180 টাকা ক্রেডিট হয়েছে বেশি, তাহলে ওইটা আমাদের যোগ হবে, যে কোনো ক্রেডিট আইটেম যোগ হবে। তারপরে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় হয়েছে, অর্থাৎ প্রাপ্য নোট সুদ সহ আদায় হয়েছে। তাহলে সুদ আদায় করার জন্য ব্যাংকের আমানত, একটু আগে যেমনটা বলেছিলাম, ব্যাংক যখনই আমানতকারীর আমানত বৃদ্ধি পায় তখন আমানতকারীর আমানতের হিসাব ক্রেডিট করে, অর্থাৎ ব্যাংকের জন্য এটা দায় বৃদ্ধি। আর ব্যাংকের জন্য নগদান বইয়ের জন্য, এটা ব্যবসার জন্য এটা সম্পদ বৃদ্ধি। তাহলে আমানতকারীর আমানত বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা নোটের জন্য এবং 250 টাকা সুদের জন্য, তাহলে সর্বমোট 5,250 টাকা, এবং এই দুইটার যোগফল 5,430 টাকা আউটার কলামে আমরা বসিয়ে দেব। এই হলো আমাদের প্রাপ্য নোট সূত্র আদায় যোগের আইটেম গুলো। এবার আসো আমাদের বিয়োগের আইটেম গুলো কি আছে আমরা দেখি। বিয়োগের আইটেমের মধ্যে আমরা দেখতেছি যে বিয়োগের আইটেম হলো 4 নম্বর আইটেম, 5 নম্বর আইটেম এবং 6 নম্বর আইটেম। 4 নম্বর আইটেমে দেখো প্রশ্নে 4 নম্বরে বলা হয়েছিল যে প্রত্যাখ্যাত চেক, চেক প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে চেক প্রত্যাখ্যান হওয়ার কারণে নগদান বইতে আমাদেরকে কি করতে হয়? জাবেদা দিতে হয়। আমাদের জাবেদাটা হলো যে দেনাদার হিসাব ডেবিট এবং
ওই নগদ এই আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয়, তা আমাদের প্রত্যাখ্যাত চেকের জন্য আমাদের লেনদেন আমাদের নগদান বহির যে হ্রাস পাবে, তাহলে এই যে আমাদের এখানে 14,100 টাকা ব্যাংক চার্জের জন্য আমরা বলেছিলাম যে আমানতকারী আমানত হ্রাস পায়, তা আমানতকারীর আমানত যখনই হ্রাস পায় তখন ব্যাংক ডেবিট করে। তাই ডেবিট করার জন্য এই যে এখানের মধ্যে 250 টাকা ব্যাংক চার্জ এবং ব্যাংক আদায় খরচের জন্য ব্যাংক কর্তৃক ডেবিট হয়েছে 75 টাকা। তাহলে আমাদের সর্বমোট এখানের মধ্যে যোগফল 14,425 টাকা। তাহলে আমাদের প্রকৃত সংশোধিত জেরটা আসলো কত টাকা? তাহলে সংশোধিত জের আসতেছে আমাদের 1,07,000 টাকা। এবার আসো আমরা ব্যাংক বিবরণীটাকে সংশোধন করে ফেলি। ব্যাংক বিবরণী পাশেই আমাদের এই সেম টাইপের ঘর রাখতে হবে ব্যাংক বিবরণী, এবং ব্যাংক বিবরণী মোতাবেক যে প্রশ্নে দেওয়া আছে 99,500 টাকা। এবার যোগ হবে কোন আইটেমগুলো? যে কোনো পক্ষের ডেবিট আইটেমগুলো যোগ হবে এবং যে কোনো পক্ষের ক্রেডিট আইটেমগুলো বিয়োগ হবে। তাহলে আমরা বলতেছি যে কোনো পক্ষের ডেবিট আইটেমগুলো যোগ হবে, এদিকে যোগ হবে কোনগুলো? যে কোনো পক্ষের ডেবিট আইটেম যোগ এবং যে কোনো পক্ষের ক্রেডিট আইটেমগুলো বিয়োগ হবে। যে কোনো পক্ষের ডেবিট আইটেমগুলো এদিকে যোগ হবে এবং যে কোনো পক্ষের ক্রেডিট আইটেমগুলো বিয়োগ হবে। তাহলে 1 নম্বরে যেটা বলেছে আদায়ের জন্য জমাকৃত চেক, অর্থাৎ প্রতিমধ্যস্থ চেক, ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে আদায়ের জন্য যখন চেক জমা দেওয়া হয়েছে তখন নগদান বইতে ব্যাংক হিসাব ডেবিট করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে এটা লিপিবদ্ধ হয়নি 22,000 টাকা, এবং ব্যাংক যেটা ভুলে ডেবিট করে ফেলেছে, একটু আগে আমরা বলেছি 7 নম্বরে বলা হয়েছে অন্য এক ক্লায়েন্ট বা মক্কেলের হিসাবের পরিবর্তে আমাদের কোম্পানিকে ব্যাংক ভুল ক্রমে চার্জ করেছে অর্থাৎ ডেবিট করেছে, তাহলে সেটা ব্যাংক ভুলের জন্য 25,000 টাকা, এটাও যোগ হবে। তাহলে আমাদের সর্বমোট যোগ হয়েছে 47,000 টাকা। এবার আসো বিয়োগ হবে কোনগুলো? যে কোনো পক্ষের ক্রেডিট আইটেম গুলো বিয়োগ হবে। তাহলে বিয়োগের গুলো আমরা দেখি। বিয়োগের মধ্যে প্রথমে আছে অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক, অর্থাৎ ব্যবসায় যে চেক ইস্যু করেছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, যখন ব্যাংক ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো মক্কেলকে বা পাওনাদারকে চেক ইস্যু করে তখন ব্যাংক হিসাব ডেবিট করে থাকে, ক্রেডিট করে থাকে। তাহলে ক্রেডিটের জন্য ব্যাংক বিবরণীর কে আমরা মাইনাস করে দিতে হবে 39,500 টাকা। অর্থাৎ কোন কোন চেকের জন্য? ওই যে দেখো 2 নম্বরে বলা আছে তোমার 3টা চেক ইস্যু হয়েছে কিন্তু এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, সে 3টা চেকের যোগফল। প্রথম চেকটা ছিল 20,000 টাকা, যোগ দ্বিতীয় চেকটা ছিল 7,000 টাকা, যোগ তৃতীয় চেকটা ছিল 12,500 টাকা। এই 3টা চেকের যোগফল 39,500 টাকা। অপরিশোধিত চেক বা আউটস্ট্যান্ডিং চেক, এই 3টা চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, তাই ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হবে। তার মানে এখানে একটা সহজ জিনিস আমরা বুঝলাম যে ব্যাংক বিবরণীতে সংগঠিত হয়েছে যে লেনদেনগুলো কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেগুলো নগদান বইতে সংগঠিত করতে হবে। অর্থাৎ ব্যাংক বিবরণীতে যা লিপিবদ্ধ হয়ে গেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ করে দিয়েছি। এবং নগদান বইতে যে লেনদেনগুলো লিপিবদ্ধ হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, সেগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করে দিলেই হবে। অর্থাৎ নগদান বইতে যা যোগ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তা ব্যাংক বিবরণীতে বৃদ্ধি করতে হবে। যেমন চেক জমা দেওয়ার কারণে নগদান বহির জের বেড়ে গেছে, তাহলে এখন ব্যাংক বিবরণীর জেরও বাড়াইতে হবে। ব্যাংকের ভুলের কারণে ব্যাংকের যে হ্রাস পেয়েছিল, এখন যার যার ভুল তার তার বইতে সংশোধন করতে হবে। যেমন ব্যাংকের ভুল ব্যাংকের বইতে সংশোধন করতে হবে, আর হিসাব রক্ষকের ভুল নগদান বইতে সংশোধন করতে হবে। অর্থাৎ যার যার ভুল তার তার বইতেই সংশোধন করে নিতে হবে। তাহলে আমাদের এই উভয় পক্ষের বা সংশোধিত জের পদ্ধতিতে আমরা সংশোধিত জের পেয়ে যাব, উভয়ের বইতে সংশোধিত জের পেয়ে যাব। তাহলে সংশোধিত জের এদিকে কত আসলো? তাহলে দেখি আমরা 1,07,000 টাকা, 99,500 টাকা যোগ 47,000 টাকা। তাহলে 99,500 টাকা জেরের সাথে 47,000 যোগ
এবং 39,500 টাকা বিয়োগ করলে আমরা সংশোধিত জায়গায় 1,07,000 পেয়ে থাকি। এদিকে নগদান বই তো 1,15,995 টাকা জেরের সাথে 5,430 যোগ এবং 14,425 বিয়োগ করলে 1,07,000 টাকা পেয়ে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে উভয় দিকের জের মিলে গেছে, অর্থাৎ আমাদের নগদান বহির জের ব্যাংকের যে নগদান বইতে দেখাচ্ছিল 1,15,000, এটাও ভুল। ব্যাংক বিবরণীতে দেখাচ্ছিল 99,500 টাকা, এটাও ভুল। অর্থাৎ এই দুই জেরের কোনো জেরই ব্যালেন্স শিটে যাবে না, ব্যালেন্স শিটে যাবে 1,07,000 টাকা। তাহলে আমরা ব্যালেন্স শিটে ব্যাংক জমার উদ্বৃত্ত কত দেখাবো? 1,07,000 টাকা। তাহলে এই 1,07,000 টাকা দেখাতে হলে আমাদেরকে এই যে এখানের মধ্যে এই দুটো সমন্বয়গুলো জন্য আমাদের সমন্বয় দাখিলা দিতে হবে, অর্থাৎ যোগের আইটেম গুলো নগদান বহির খেয়াল রাখতে হবে, ব্যাংক বিবরণীর গুলো না। নগদান বহির যে কয়টা আইটেম যোগ হয়েছে তার জন্য একটা জাবেদা হবে, এবং যে কয়টা আইটেম বিয়োগ হয়েছে তার জন্য একটা সমন্বয় জাবেদা হবে। তাহলে সমন্বয় জাবেদাটা আমরা একটু দেখে নেই। তাহলে এখানের মধ্যে যোগের জন্য ব্যাংকে নগদ হিসাব ডেবিট হবে এবং বিয়োগের জন্য ব্যাংকে নগদান হিসাব অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট হবে 14,425। তাহলে আসো আমরা জাবেদা ঘরেকে আমরা এগুলোকে সুন্দরভাবে জাবেদাটা দেখি, যেটা আমাদের গতে জানতে চেয়েছিল। তাহলে আমাদের জাবেদা প্রথমে সাফওয়ান কোম্পানি, তারপরে সাধারণ জাবেদা বহি। এইবার আমরা শুধু যুগের আইটেম গুলার জন্য আমরা বলেছি একটা জাবেদা দেব। প্রথমে তো জাবেদা ঘর আঁকতে হবে, তারিখ, হিসাব, শিরোনাম, তথ্যান্ত পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা দিয়ে ঘর আঁকলাম। এইবার আমরা 2019 সালের জুন 30 তারিখ লেখে এখন ব্যাংকে নগদ হিসাব ডেবিট 5,430। কেন ব্যাংকে নগদান হিসাব ডেবিট করতে হবে? প্রদেয় হিসাব 180 টাকা, অর্থাৎ ভুলের কারণে, বুককিপার এররের ভুলের কারণে প্রদেয় হিসাব বেশি ক্রেডিট বেশি ক্রেডিট হয়ে গেছিল, যেটার জন্য ব্যাংক হিসাব বেশি মাইনাস হয়ে গেছিল। তার জন্য আমরা প্রদেয় হিসাবকে 180 টাকা, যেটা ভুলের কারণে। এরপরে প্রাপ্য নোট হিসাব, অর্থাৎ প্রাপ্য নোটের পাওয়ার কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, সুদ আয়ের কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে জমা কেন বৃদ্ধি পেয়েছে? মোট 3টা কারণে। অর্থাৎ প্রদেয় হিসাবে ভুলের কারণে আমাদের টাকা একটা ভুল ছিল, ভুলটা সংশোধন করা হলো, ওটা হলো ভুল সংশোধনী দাখিলা। আর প্রাপ্য নোট 5,000 টাকা আদায়ের কারণে ব্যাংকের নগদ পেয়েছে, এবং প্রাপ্য নোট অর্থাৎ ব্যাংক সম্পদ বৃদ্ধি, ব্যাংকের নগদ বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য নোট হ্রাস পেয়েছে। আর এখানে হলো ব্যাংকের নগদ সম্পদও বৃদ্ধি পেয়েছে এবং আয়ও বৃদ্ধি পেয়েছে। আর এটা হলো আমাদের ভুল সংশোধনী। প্রদেয় হিসাবের মাধ্যমে আমাদের একটা চেকে আমরা 6,130 স্থলে 6,310 লিখে ফেলেছিলাম, সে কারেকশন করে নিলাম। এই হলো আমাদের ব্যাংক নগদ হিসাব ডেবিটের জাবেদা। এইবার হলো আমাদের ক্রেডিটের জাবেদা, অর্থাৎ ব্যাংকে নগদ হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট করব আমরা যে জাবেদার মাধ্যমে, সেটা হলো ওখানের মধ্যে আমরা দেখতেছি প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব ব্যাংক ওই প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, একটা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়ে কারণে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। নোট প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, এবং ব্যাংকে নগদান হিসাব, অর্থাৎ যখন নোটটা আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম আদায়ের জন্য, তখন আমরা জাবেদা দিয়েছিলাম ব্যাংক হিসাব, ব্যাংকে নগদ হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। এখন যেহেতু এটা প্রত্যাখ্যাত হয়েছে, তখন নোটটা আর থাকলো না, এখন আমরা সরাসরি প্রাপ্য হিসাবকে ডেবিট করব, ব্যাংক নগদান হিসাব ক্রেডিট করব। অর্থাৎ প্রাপ্য সম্পদ বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য আয় বৃদ্ধি পেয়েছে, এবং ব্যাংকে নগদ হ্রাস পেয়েছে। তাহলে এখানে এই লেনদেনে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে নগদ হ্রাস পেয়েছে। আর ব্যাংক চার্জ এবং আদায় বাবদ আমাদের 250 টাকা এবং 75 টাকা, চার্জের জন্য 250 টাকা এবং আদায়ের জন্য 75 টাকা, মোট 325 টাকা জন্য আমাদের জাবেদা হলো যে ব্যাংকের চার্জ খরচও বৃদ্ধি পেয়েছে, আর অন্যদিকে ব্যাংকে নগদ হ্রাস পেয়েছে। এ হলো আমাদের সমন্বয় দাখিলা। আর এই সমন্বয় দাখিলা যখনই আমরা লিপিবদ্ধ করব, এই সমন্বয় দাখিলা থেকে যাবে সমন্বয় খতিয়ানে,
খতিয়ানে সমন্বিত হয়ে আমরা যে রেয়ামিলটা পাবো তার নাম হবে সমন্বিত রেয়ামিল, এবং সমন্বিত রেয়ামিলে আমরা সমন্বিত সংশোধিত জের পাওয়া যাব ব্যাংকে নগদ হিসাবে 1,07,000 টাকা, যেটা ব্যালেন্স শিটে যাবে। এ হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক মিলকরণ বিবরণীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। অর্থাৎ ব্যাংক মিলকরণ বিবরণী তৈরি না করা পর্যন্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান কখনোই তার আর্থিক বিবরণী অ্যাকুরেটলি তৈরি করতে পারে না। এবার আসো আমরা আরেকটা প্রশ্ন 2020 সালের আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা হলো আদিয়ান ডিপার্টমেন্টাল স্টোর এর 31শে ডিসেম্বর 2019 তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমাতিরিক্ত 12,500 টাকা সমস্ত হিসাব যাচাই করে নগদান বইয়ের উদ্ধৃতের সাথে নিম্নের পার্থক্যগুলো পাওয়া যায়। 1 নম্বর, আদায়ের জন্য 10,000 টাকা, 15,000 টাকা ও 21,000 টাকার তিনখানি চেক 28শে ডিসেম্বর 2019 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। প্রথম চেকটি 30শে ডিসেম্বর তারিখে আদায় হলো, দ্বিতীয় ও তৃতীয় চেকখানি 2 জানুয়ারি 2020 তারিখে আদায় হয়। 2 নম্বরে বলতেছে পাওনাদার বরাবর 10,500 টাকার একখানি চেক 22শে ডিসেম্বর 2019 তারিখে ইস্যু করা হয়, কিন্তু পাওনাদার তা ব্যাংকে উপস্থাপন করেননি। 3 নম্বর বলতেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল 25,000 টাকা আদায় এবং প্রদেয় বিল 15,000 টাকা পরিশোধ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 4 নম্বরে বলতেছে দেনাদার থেকে প্রাপ্ত 8,000 টাকার চেক দুবার নগদান বইতে ডেবিট করা হয়েছে। 5 নম্বরে বলতেছে 5,000 টাকার একটি প্রাপ্য নোট 4,800 টাকায় বাট্টাকৃত, যা মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 6 নম্বর বলতেছে ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ 4,000 টাকা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। এবং সর্বশেষ 7 নম্বর বলতেছে ব্যাংক জমাতিরিক্ত সুদ 750 টাকা এবং ব্যাংক চার্জ 300 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এ হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের কতে প্রশ্ন করেছে 4 নং ও 5 নং দফাগুলো জাবেদা দেখাও। জাবেদাটা আমরা একটু শেষে বলতেছি। খতে বলতেছে একক জের পদ্ধতি, যেটা সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। গতে বলতেছে উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী বা মিলকরণ বিবরণী তৈরি করো। তাহলে এখানে একটা মজার বিষয়, একক জের পদ্ধতিতে করা হয় কি, তোমার নগদান বহির জের বা ব্যাংক বিবরণী জের তোমাকে দেওয়া হবে, অর্থাৎ দুটা জের তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে যে কোনো একটা জের। তাহলে ওই জেরটার উপর ভিত্তি করে অন্য জেরটা বের করতে হবে। যেমন আলোচ্য উদাহরণে বা উদ্দীপকে আমরা দেখতেছি যে এখানে আমাদের সামনে যে জেরটা দেওয়া হয়েছে সেটা হলো তোমার ব্যাংক বিবরণী মোতাবেক জের, অর্থাৎ ব্যাংক বিবরণীতে ব্যাংক জমাতিরিক্ত একটা নেগেটিভ জের, এটাকে ব্রেকেটে রাখলেই বাকি সব চিন্তা ভাবনা স্বাভাবিকভাবে করতে পারবো। মানে এই জেরটা নেগেটিভ, ব্যাংক জমাতিরিক্ত এই জেরটা দেওয়া আছে। এখন তাহলে আমাদেরকে একক জের পদ্ধতিতে বের করতে হবে নগদান বহি মোতাবেক জের কত ছিল। যেমন আগের উদ্দীপকে আমরা দেখেছি যে নগদান বহি মোতাবেক জের এবং ব্যাংক বিবরণী মোতাবেক জের উভয় জের দেওয়া ছিল, কিন্তু আলোচ্য প্রশ্নে উদ্দীপকে নগদান বহি মোতাবেক জের সমান কত ছিল এটা বের করতে হবে। অর্থাৎ উভয় জেরটা বের করতে হবে, তাতে কিন্তু প্রকৃত ব্যাংক সমন্বয় বিবরণী এটা দ্বারা বুঝায় না, কারণ তাতে কোনগুলো মানে সংশোধিত জেরটা কি, কোন জেরটা ব্যালেন্স শিটে যাবে সেটা বের করা হয় না। এর জন্য আমাদেরকে উভয় জের সংশোধন পদ্ধতিটাই হলো আধুনিক এবং অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতিতে। আজকাল এই পদ্ধতিটা তেমন একটা ব্যবহার করা হয় না, কারণ এ দ্বারা প্রকৃত উদ্দেশ্য ব্যাংক সমন্বয় বিবরণীর যে প্রকৃত উদ্দেশ্য যে কোন জের ব্যালেন্স শিটে নেব সেটা বের হয় না বিধায় এখন সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান উভয় জের সংশোধন পদ্ধতিতেই সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে থাকে। এই পদ্ধতিটা আজকাল একেবারেই ব্যবহার করা হয় না। তারপরে যেহেতু এখানে আলোচ্য প্রশ্নে দেওয়া হয়েছে তাই আমরা একটু শিখে ফেলি, জেনে রাখি। এটাতে করা হয় একটা জের দেওয়া থাকলে আরেকটা জের কত ছিল সেটা বের করা, কিন্তু তাতে প্রকৃত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি হয় না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। প্রকৃত ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আমরা
উভয় যে সংশোধন পদ্ধতি বুঝবো। তাহলে গ বের করতে হলে আমাদের তো নগদান বই মোতাবেক জের কত এটা জানতেই হবে। তাহলে এটা জানার জন্য একক জের পদ্ধতিতে ব্যাংক সমান্য বিবরণীটা করে নিলে হবে। তাহলে এখানে আসো আমরা তাহলে প্রথমে একক জের পদ্ধতিতে নগদান বই মোতাবেক জের কত ছিল সেটা বের করে ফেলি। তা প্রথমে আসো আমাদেরকে এখানে গ রাখতে হবে, আদিয়ান ডিপার্টমেন্টাল স্টোর প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী, এটা একক জের বা সনাতন পদ্ধতিতে 31শে ডিসেম্বর 2019 তারিখের জন্য। এবার আমরা বিবরণ টাকা টাকা এইভাবে রাখলে হবে। এবার আসো এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে জের কোনটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে ব্যাংক বিবরণী মোতাবেক জমাতিরিক্ত জের 12,500 টাকা। দেখো এই যে আমরা ব্রেকেটে লিখেছি 12,500 টাকা, তার মানে এটা নেগেটিভ জের, তার মানে এটা মাইনাস জের বা নেগেটিভ জের, এটা মনে রাখতে হবে। এটা নেগেটিভ ব্রেকেটে রেখেছি। তাহলে এখানে আমরা কোনগুলো যোগ করব আর কোনগুলো বিয়োগ করব সেটা মনে রাখতে হবে। যখন ব্যাংক বিবরণী মোতাবেক করবো, একটু আগে যে উদ্দীপকে আমরা বলেছি যে যে কোনো কর্তৃপক্ষের অর্থাৎ নগদান বহি অথবা ব্যাংক বিবরণী এই দুইটা কর্তৃপক্ষের যে কোনো কর্তৃপক্ষের ডেবিট আইটেম গুলো যোগ হবে এবং ক্রেডিট আইটেম গুলো বিয়োগ হবে। অর্থাৎ নগদান বইতে যা ডেবিট হয়েছে তা যোগ করতে হবে, অথবা ব্যাংক বিবরণীতে যা ডেবিট হয়েছে তা যোগ করতে হবে, আবার নগদান বইতে যা ক্রেডিট হয়েছে তা বিয়োগ করতে হবে, এবং অন্যদিকে ব্যাংক বিবরণীতে যা ক্রেডিট হয়েছে তাও বিয়োগ করতে হবে। তাহলে আমরা নগদান বই মোতাবেক জের পেয়ে যাব। তাহলে আমাদের মূল সূত্রটা আমরা কোনগুলো যোগ করব এবং কোনগুলো বিয়োগ করব, অর্থাৎ যে কোনো পক্ষের ডেবিট গুলো যোগ হবে, যে কোনো পক্ষের ক্রেডিট আইটেম গুলো বিয়োগ হবে। এই কথা আমরা মনে রাখলেই আমরা বুঝতে পারবো, এবং যার যার ভুল তার তার মতন করে সংশোধন করে নিলেই হবে। তাহলে আসো প্রথমে যোগের আইটেম গুলো আমরা এক নজর দেখে নিই। যোগের আইটেম গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যোগের আইটেম হলো বেশ কয়েকটা। এক নম্বর হলো প্রতিমধ্যস্থ চেক, এক নম্বরে আদায়ের জন্য জমাকৃত চেক। আদায়ের জন্য জমাকৃত চেক ছিল তিনটা, 10,000, 15,000 এবং 21,000। তার মধ্যে প্রথমটা আদায় হয়ে গেছে, বলা হয়েছে পরের দুটো আদায় হয়নি। পরের দুটো বলতে 15,000 এবং 21,000, এই দুটো আদায় হয়নি। তাহলে আমরা 15,000 টাকার দ্বিতীয় চেক এখনো আদায় হয়নি, কিন্তু নগদান বইতে এগুলো ডেবিট হয়েছে, এবং 21,000 টাকার চেক তৃতীয় চেকটা আদায়ের জন্য। যখন চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় তখন নগদান বইতে যাবে দেওয়া হলো ব্যাংকে নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে নগদান হিসাব ডেবিট হয়েছে, তাই এগুলো যোগ হবে নগদান বইতে। এরপরে বলতেছে 3 নম্বরে প্রদেয় বিল, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ হয়েছে। যখন ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ হয় তখন আমরা ব্যাংক কি করে থাকে, পাওনাদারের হিসাব অর্থাৎ আমানতকারীর হিসাব ডেবিট করে থাকে। ব্যাংক জাবেদা দেয়, ব্যাংক জাবেদা দেয়, আমানতকারীর হিসাব কি করে ডেবিট করে, এবং নগদান হিসাব সে ক্রেডিট করে। যেহেতু ব্যাংক ডেবিট করেছে তাহলে ব্যাংক বিবরণীতে ডেবিট হয়েছে যে আইটেমটা সেটাও যোগ হবে। এরপরে হলো হিসাব রক্ষকের ভুল। 4 নম্বরে হিসাব রক্ষক ভুল কি করেছে। 4 নম্বরে বলে দেনাদার কর্তৃক 8,000 টাকার চেক দুবার নগদান বইতে ডেবিট করা হয়েছে। তাহলে ভুল ক্রমে করুক আর যেভাবে করুক ডেবিট হলে সেটা যোগ হবে 8,000 টাকা। তারপরে হয়েছে প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত হয়েছে প্রত্যাখ্যাত প্রাপ্য নোট। প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমাদের এটা ডেবিট হয়েছে, ব্যাংক বিবরণীতে ডেবিট হয়েছে প্রত্যাখ্যাত ডেবিট অ্যাডভাইস 5,000 টাকা, এটা আমরা এখানে ইয়ে হবে। তারপর হলো ব্যাংক জমাতিরিক্ত সুদের কারণে ব্যাংক বিবরণীতে ডেবিট হয়েছে 750 টাকা, ব্যাংক চার্জের কারণে ব্যাংক বিবরণী ডেবিট হয়েছে 300 টাকা। তাহলে সর্বমোট আমাদের যোগ করতে হচ্ছে 15,000 যোগ 21,000, তাহলে 65,050 টাকা। এইবার আসো কোনগুলো বিয়োগ হবে। যে কোনো পক্ষের ক্রেডিট আইটেম গুলো বিয়োগ হবে। তাহলে বিয়োগের আইটেম গুলো আমরা একটু দেখে নিই এক নজর। এই যে বিয়োগের আইটেম গুলো আমরা পেয়ে গেলাম। 2 নম্বরে
যেটা বলা আছে অপরিশোধিত চেক ইস্যু করা হয়েছে, তাহলে নগদান বইতে ক্রেডিট হয়েছে, তা নগদান বইতে ক্রেডিট হলে এগুলো আমাদের বিয়োগ হবে। নগদান বইতে ক্রেডিট হয়েছে 10,500 টাকা। প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হওয়ার কারণে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়েছে 25,000 টাকা, এবং ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হওয়ার কারণে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়েছে 4,000 টাকা। অর্থাৎ এই দুটার কারণে আমানতকারীর আমানত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ব্যাংক বিবরণী থেকে এগুলো মাইনাস করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ মোট বিয়োগ হয়েছে 39,500 টাকা বিয়োগের আইটেম গুলো। তাহলে এবার আমাদের তাহলে নগদান বহি মোতাবেক যে কত আসলো সেটা আমরা এবার পেয়ে গেলাম। নগদান বহি মোতাবেক ব্যাংক জমার যে 13,050 টাকা। তাহলে এখানে দেখতেছি আমরা যে ব্যাংক জমাকৃত জের, এটা নেগেটিভ জের, নেগেটিভ 12,500 সাথে যোগ হবে 65,050, এবং নেগেটিভ এই আইটেমের সাথে মাইনাসে মাইনাসে আরো যোগ হবে 39,500 টাকা। তাহলে আমাদের যে জেরটা হলো এটা দেখা যাচ্ছে পজিটিভ জের। পজিটিভ জের ব্যাংক জমার জের, আর নেগেটিভ জের ব্যাংক জমাকৃত। নেগেটিভ জের ব্যাংক জমাকৃত আর পজিটিভ জের ব্যাংক জমার জের। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার জের দেখাচ্ছে 13,500, অর্থাৎ নগদান বই বলতেছে ব্যাংকের 13,500 টাকা জমা আছে। অন্যদিকে ব্যাংক বিবরণীতে দেখতেছি যে আমাদের ব্যালেন্সে ঘাটতি আছে 12,500 টাকা। তাহলে আমাদের প্রকৃত জের কোনটা? তাহলে 12,500 টাকা ব্যাংক বিবরণীতে বা ব্যাংক স্টেটমেন্টে বলতেছে যে আমাদের ব্যালেন্সে ঘাটতি আছে 12,500 টাকা, যেটা আমরা বলি ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত। অন্যদিকে নগদান বইতে দেখতেছি যে আমাদের ব্যাংকে 13,050 টাকা অলরেডি জমা আছে, অর্থাৎ দেড় আছে 13,050 টাকা। তাহলে আসলে প্রকৃত কত টাকা জমা আছে, কোন জেটটা ব্যালেন্স শিটে যাবে? বারবার আমরা বলতেছি যে যে জেটটা ব্যালেন্স শিটে যাবে এটা জানার জন্য যে বিবরণী তার নামই ব্যাংক সমন্বয় বিবরণী, সেটাকে আমরা বলি উভয় জের সংশোধন পদ্ধতি। তাহলে উভয় জের সংশোধন পদ্ধতিতে এবার আসো আমরা তৈরি করি উভয় জের সংশোধন পদ্ধতি। উভয় জের সংশোধন পদ্ধতিতে সে আগের মতন ঘর রাখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী সংশোধিত জের পদ্ধতি 31শে ডিসেম্বর 2019 তারিখের জন্য। তাহলে এখানে নগদান বহি এক পাশে এবং ব্যাংক বিবরণী আরেক পাশে, পাশাপাশি দুইটাকে আমরা একসাথে করবো, নগদান বহি এবং ব্যাংক বিবরণী। তাহলে প্রথমে বাম দিকে নগদান বহি, নগদান বহি মোতাবেক আমরা টাকা আঁকবো, নগদান বহি টাকা টাকা, অর্থাৎ খাতার অর্ধেক বাম পাশে আঁকবো। তাহলে প্রথমে নগদান বহি মোতাবেক ব্যাংক জমার জের এই মাত্র আমরা যেটা পেলাম 13,050 টাকা। নগদান বই মোতাবেক জের আমরা একটু আগে পেলাম 13,050 টাকা, সেটা লিখে ফেললাম। এবার এর সাথে যোগ হবে এবং বিয়োগ হবে। যোগ হবে কোনগুলো? আমরা বারবার বলেছি যোগ হবে নগদান বহির জেরের সাথে যোগ হয় যাবতীয় ক্রেডিট আইটেম গুলো যোগ হয়, যাবতীয় ক্রেডিট আইটেম গুলো যোগ হয় এবং বিয়োগ হয় যাবতীয় ডেবিট আইটেম গুলো। আর অন্যদিকে ব্যাংক বিবরণীতে তার উল্টাটা, অর্থাৎ ডেবিট গুলো যোগ হয়, ক্রেডিট গুলো বিয়োগ হয়। তাহলে এবার আসো সেই নিয়মে আমরা প্রথমে যুগের আইটেম গুলো দেখে নিই। যুগের আইটেম এখানের মধ্যে প্রথমে আছে প্রাপ্য বিল আদায়, তার মানে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়েছে। লভ্যাংশ আদায় হয়েছে ব্যাংক কর্তৃক, তার জন্য ব্যাংক বিবরণী ক্রেডিট হয়েছে। তাহলে মোট ক্রেডিট হয়েছে বা মুখ যোগ হবে 29,000 টাকা। আর যাবতীয় ডেবিট গুলো বিয়োগ হবে। তাহলে কি কি বিয়োগ হবে? প্রদেয় বিল পরিশোধ হয়েছে, তার মানে ব্যাংক বিবরণীতে এটা ডেবিট হয়েছে। হিসাব রক্ষকের ভুলের কারণে ডেবিট হয়েছে 8,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণীতে ডেবিট হয়েছে 15,000 টাকা প্রদেয় বিল পরিশোধ করার জন্য। নগদান বইতে ভুলে ডেবিট হয়েছে 8,000 টাকা। প্রত্যাখ্যাত প্রাপ্য নোটের জন্য ডেবিট হয়েছে 5,000 টাকা। ব্যাংক জমা অতিরিক্ত সুদের জন্য ব্যাংক বিবরণীতে ডেবিট হয়েছে 750 টাকা। ব্যাংক চার্জের কারণেও ব্যাংক বিবরণীতে ডেবিট হয়েছে 300 টাকা। সর্বমোট ডেবিট হয়েছে 29,050 টাকা। তাহলে এবার আমার সংশোধিত জের পেয়ে গেলাম, অর্থাৎ নগদান বইয়ের এই জেরের সাথে প্রথম জেরের সাথে 13,050-এর সাথে 13,050-এর সাথে যোগ হবে 29,000 টাকা, বিয়োগ হবে 29,500 টাকা বিয়োগ হবে। তাহলে আমার প্রকৃত জের বা সংশোধিত জেরের পরিমাণটা কত আসলো? সেটা হলো সংশোধিত 13,000 টাকা। তার মানে প্রকৃত পক্ষে ব্যাংকে 13,000 টাকা জের আছে,
13,000 টাকা জমা আছে। তাহলে এবার ব্যাংক বিবরণী মোতাবেক কত টাকা জের আছে, তাহলে আবার ডান দিকে আমরা সেম নিয়মে রাখবো ব্যাংক বিবরণী টাকা, এরপরে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের জের 12,500 টাকা, যেটা প্রশ্নে লেখা ছিল। এইবার এর সাথে যোগ হবে কোনগুলো, যেমনটা আমরা বলেছিলাম, যোগ হবে যে কোনো পক্ষের ডেবিট আইটেম গুলো যোগ হবে, বিপরীত ডেবিট আইটেম গুলো যোগ হবে, ক্রেডিট আইটেম গুলো বিয়োগ হবে। তাহলে কি কি ডেবিট হয়েছে এবং কি কি ক্রেডিট হয়েছে চলো আমরা এক নজর দেখে নেই। প্রথমে যোগগুলো দেখে নেই। যোগের আইটেমের মধ্যে প্রথমে আছে একটাই যোগ, প্রতিমধ্যস্থ জমাকৃত চেক, দুখানা চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি কিন্তু নগদান বইতে ডেবিট হয়েছে। একটা হলো 15,000 টাকা, একটা হলো 21,000 টাকা, সর্বমোট 36,000 টাকা। এবং বিয়োগ হবে একটাই মাত্র অপরিশোধিত চেক, অর্থাৎ ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয় নাই কিন্তু নগদান বইতে এটা ক্রেডিট হয়েছে 10,500 টাকা। তাহলে আমার সংশোধিত জের কত আসলো? 13,000 টাকা। অর্থাৎ 12,500 টাকা নেগেটিভ জের। এই নেগেটিভ জের 12,500 সাথে যোগ হবে, এই নেগেটিভ জের 12,500 সাথে যোগ হবে 36,000 এবং বিয়োগ হবে, অর্থাৎ আবারও মাইনাস হবে 10,500 টাকা। তাহলে আমরা সংশোধিত জের পেলাম 13,000 টাকা। তার মানে এই 13,000 টাকায় প্রকৃত জের, যে জেরটা ব্যালেন্স শিটে যাবে। তার মানে 13,050 টাকাও ব্যালেন্স শিটে যাবে না, 12,500 টাকা অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত দেখাবো না, ব্যাংক জমার জেরও 13,050 দেখাবো না, প্রকৃত জের হলো 13,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে উভয় জের সংশোধন পদ্ধতি একমাত্র অ্যাকুরেট পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা প্রকৃত জেরটা, যে জেরটা ব্যালেন্স শিটে যাবে সেটা চট করে বের করতে পারি। এখন এই জেরের উপর অর্থাৎ নগদান বইতে, এই যে সংশোধিত জের পদ্ধতিতে নগদান বইতে যা যোগ হয়েছে তার জন্য একটা জাবেদা এবং যা বিয়োগ হয়েছে তার জন্য একটা জাবেদা দিলে সংশোধিত জাবেদা দিতে হয়। আমাদের আলোচ্য প্রশ্নে 4 নম্বর এবং 5 নম্বর আইটেমের জাবেদা জানতে চেয়েছে, অর্থাৎ হিসাব রক্ষকের ভুল এবং প্রত্যাঘাত ভুল। তাহলে আমরা দেখেছি এই দুটার জন্য জাবেদা আছে, কিন্তু আমরা সম্পূর্ণ জাবেদাটাই যদি দিতে চাই, দেখতে চাই, তাহলে আমরা এক নজরে জাবেদা যেমনটা আমরা আগের অঙ্কেও দেখিয়েছি সেটা আমরা দেখি। আসো আমরা এখানে দেখি। প্রথমে আদিয়ান ডিপার্টমেন্টাল স্টোর, তারপরে সাধারণ জাবেদা বহি। এবার জাবেদার ঘর রাখতে হবে, তারিখ, হিসাব নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার যোগগুলোর জন্য একটা জাবেদা, অর্থাৎ মোট যোগ হয়েছে 29,000 টাকা, তার জন্য ব্যাংকে নগদান হিসাব ডেবিট 29,000 টাকা। কেন ব্যাংকে নগদান হিসাব ডেবিট হবে? এক, প্রাপ্য বিল আদায়ের জন্য 25,000 টাকা, আর একটা হলো লভ্যাংশ আয় হিসাবের জন্য। প্রাপ্য আয় বিল হিসাব এটা 3 নম্বর ঘটনা এবং 4 নম্বর ঘটনাটা লভ্যাংশ আয় হিসাব। তাহলে আমাদের প্রশ্নে 4 নম্বর এবং 5 নম্বর দফার জন্য, তাহলে 4 নম্বর দফার একটা হলো যে প্রাপ্য বিল 25,000 টাকা আদায় হয়েছে 3 নম্বর, আর 4 নম্বর হলো দেনাদার থেকে 4,000 টাকা। সরি, এটা 4 নম্বর না, হবে না, এটা হবে 6 নম্বর। ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ, এটা 6 নম্বর। এখানে 4 হবে না, এটা হবে 6। এটা 6 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনার জন্য ব্যাংকে নগদান হিসাব ডেবিট হয়েছে, প্রাপ্য বিল আদায় এবং লভ্যাংশ হিসাব আয়, লভ্যাংশ আয়ের জন্য 4,000 টাকা, এই 29,000 টাকা। এরপরে আসো আমাদের ক্রেডিট আইটেমের জন্য একটা জাবেদা হবে। তাহলে ক্রেডিট আইটেমের জাবেদাটা কি ছিল সেটা আমরা এক নজর দেখি। দেখো, আমাদের ব্যাংকে নগদান হিসাব ক্রেডিট হবে 29,050 টাকা। কেন হয়েছে? 3 নম্বরে যে ঘটনাটা ছিল, 3 নম্বরে ছিল প্রদেয় বিল হিসাব 15,000 টাকা, অর্থাৎ প্রদেয় বিল হিসাব 15,000 টাকা, দেনাদার হিসাব 8,000, ভুলে যেটা হয়েছে 3 নম্বরে প্রদেয় বিলে যেটা আদায় হয়েছে। 4 নম্বর হলো ভুলের জন্য এবং সুদ খরচ ব্যাংক জমাতিরিক্ত।
দেখো, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল এর জন্য এটা ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিলের জন্য 15,000 টাকা। দানাদার হিসাব দুবার ক্রেডিট হওয়ার জন্য এটা দানাদার হিসাব দুবার, এরা বুককিপারের বই বা হিসাবের ভুলের কারণে 8,000 টাকা চেক নগদান বইতে দুবার ডেবিট হয়েছে, এর জন্য একটা সমন্বয় দানাদার হিসাব ডেবিট 8,000 টাকা। এবং 5 নম্বরে যেটা বলা আছে যে প্রত্যাখ্যাত প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে আবারও দানাদারকে ধরবো আমরা দানাদার বা প্রাপ্য হিসাব। দানাদার এর পরিবর্তে আমরা প্রাপ্য হিসাবও বলতে পারি, এখানে দানাদার হিসাব বা প্রাপ্য হিসাব বা প্রাপ্য হিসাব 5,000 টাকা। এটা প্রত্যাখ্যানের জন্য 5,000 টাকা, আর ভুলে ভুলে লেখা হয়েছে 8,000 টাকা। আর জমাতিরিক্ত সুদ খরচের জন্য 750 টাকা এবং ব্যাংকের চার্জের জন্য 300 টাকা। তার মানে এগুলো হলো হিসাবের শিরোনাম। এই শিরোনামে 3 নম্বর লেনদেনে, 4 নম্বর লেনদেনে, 5 নম্বর, 7 নম্বরের দুটো, তাহলে মোট ব্যাংকে নগদান হিসাব ক্রেডিট 29,050 টাকা। এ হলো আমাদের এখন প্রশ্নে শুধুমাত্র এই 4 নম্বর এটা ভুল এই 4 নম্বর এবং 5 নম্বর এই দুটার লেনদেনে জাবেদা, অর্থাৎ 8,000 আর 5,000 টাকার লেনদেনে জানতে চেয়েছে, কিন্তু প্রকৃত জাবেদাটা হবে পুরোটা মিলে 29,050 টাকা। কিন্তু পরীক্ষায় যা চেয়েছে তাই দেখালে হবে, অর্থাৎ এগুলো না দেখালেও চলবে, এগুলো আমাদের না দেখালেও চলবে। শুধুমাত্র যে দুইটা দেখাতে বলেছে 4 নম্বর এবং 5 নম্বরের জাবেদা দেখাও, শুধু 8 আর 5,000 দেখিয়ে তখন আমরা এখানে ক্রেডিট করবো 13,000 টাকা। আর প্রথম জাবেদাটাও আমাদের দেখানোর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ 2 নম্বরের জন্য তারা মাত্র দুইটা দফার জাবেদা জানতে চেয়েছে। সেটা হলো প্রশ্ন, এটা পরীক্ষারা, কিন্তু আমরা তো এখানে পরীক্ষা দিতে বসিনি, আমরা এখানে জানতে এসেছি, তাই জানার জন্য পুরো বিষয়টা আমরা জানলাম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্য করে জানাবে। আর সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা। সবার মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।